একজন সাধারণ ক্লিনার একদিন একটা টাকা ভর্তি ব্যাগ খুঁজে পায়। সে ব্যাগটা নিয়ে তার বাড়িতে চলে যায়। তার আইডিয়াও ছিল না যে ওই ব্যাগটার সাথে কি কি রহস্য জড়িয়ে আছে। ধীরে ধীরে যখন রহস্যগুলো খোলাসা হতে শুরু করে তখন যেন ব্যাপারটা আরো বেশি জটিল আর ঘোলাটে হতে থাকে। কিন্তু কি ছিল সেই রহস্য সেটাই জানবো 2020 সালের একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি বিস্ট ক্লাউইং অ্যাট দ্য স্ট্রস এর গল্প থেকে। গল্পটা বেশ পেঁচানো, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই আমরা কিমকে দেখতে পাই, যে কিনা একটা মাসাজ পার্লারে ক্লিনারের কাজ করত। একদিন লকার রুম পরিষ্কার করতে গিয়ে সে একটা লকারের ভেতর একটা দামি ব্যাগ খুঁজে পায়। আশেপাশে কেউ না থাকায় কৌতূহলবশত সে ব্যাগটা খুলতেই দেখে সেটা পুরো টাকায় ভর্তি। সে বুঝে গিয়েছিল নিশ্চয়ই কোনো কাস্টমার ভুলে সেটা রেখে গিয়েছে, তাই সে ব্যাগটা যত্ন করে স্টোররুমে রেখে বাড়ি ফিরে আসে। বাড়িতে তার মা সুঞ্জা আর ওয়াইফ শিয়ন থাকত। তার একটা মেয়েও ছিল, তবে সে অন্য শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করত। তো সেদিন বাড়ি ফেরার সাথে সাথেই সুঞ্জা শিয়নের নামে কিমের কাছে কমপ্লেন করতে শুরু করে। আসলে শিয়ন সবসময় তার শাশুড়ির সেবা করত। সুঞ্জা অসুস্থ থাকায় ঠিকঠাক হাঁটাচলাও করতে পারত না। তাকে খাওয়ানো থেকে শুরু করে তার যাবতীয় সব কাজ শিয়নই করত। এর পাশাপাশি শিয়ন ফ্যামিলিতে আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য পোর্টে ক্লিনারের চাকরিও করত। কিন্তু এত কিছুর পরেও সুঞ্জা তাকে সহ্য করতে পারত না। তার মনে হতো শিয়ন সব সময় তাদের ক্ষতি করতে চায়। যদিও কিম তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে তার ধারণা ভুল, কিন্তু সুঞ্জা খুব জেদি হওয়ায় কারো কথায় পাত্তাই দিত না। আর এসব নিয়ে তাদের বাড়িতে ঝামেলা লেগেই থাকতো। তাই কিম এখন আর কথা না বাড়িয়ে রুমে চলে যায়। তখন শিয়ন তাকে জানায় যে তাদের মেয়ে এবছর পরীক্ষা দিতে পারবে না, কারণ পরীক্ষার ফি দেওয়ার মতো টাকা তার কাছে নেই। আর কিমের পক্ষেও তখন টাকাটা জোগাড় করা সম্ভব ছিল না। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল একটা বছর গ্যাপ দিয়ে একটা ছোটখাটো চাকরি করে টাকা জোগাড় করবে এবং পরের বছর আবার পরীক্ষা দেবে। কথাটা শুনে কিমের খুব খারাপ লাগে, কিন্তু তার কিছুই করার ছিল না। পরের সিনে আমরা পোর্টের পাসপোর্ট অফিসার তিহুনকে দেখতে পাই। অফিসে থাকাকালীন তাকে পার্ক নামের একটা লোক ফোন করে তার সাথে দেখা করতে বলে। সেটা শুনে তিহুন একটু ঘাবড়ে যায়। সেদিন অফিস শেষ করে সে পার্কের সাথে দেখা করতে যায়। তখন জানা যায় পার্ক একজন গ্যাংস্টার। তিহুন তার কাছ থেকে বেশ কিছু টাকা লোন নিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো তার গার্লফ্রেন্ড ইউনহি নিয়ে পালিয়ে গিয়েছিল। তাই তিহুন বেচারা পড়ে গিয়েছে বিপদে। না সে ইউনহির কোনো খোঁজ পাচ্ছে আর না পার্কের টাকাগুলো ফেরত দিতে পারছে। তাই সে তিহুনকে শেষবারের মতো এক সপ্তাহের সময় দেয় এবং ওয়ার্নিং দেয় যে এই এক সপ্তাহের মধ্যে তার টাকা পরিশোধ করতে হবে, নয়তো ইউনহিকে তার সামনে হাজির করতে হবে। আর যদি তিহুন সেটা না পারে তাহলে পার্ক তার হাত কেটে ফেলবে। তিহুন তখন ভয়ে ভয়ে সেখান থেকে বেরিয়ে ভাবতে শুরু করে যে সে কিভাবে এই টাকাগুলো জোগাড় করবে। তো এর মধ্যে একদিন তিহুনকে তার বন্ধু ডুমান ফোন করে জানায় যে সে একটা জায়গা থেকে জালিয়াতি করে অনেকগুলো টাকা পেয়েছে, কিন্তু এখন পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। তাই সে কোরিয়া থেকে বেরোনোর জন্য তিহুনের সাহায্য চায়। এই কাজের জন্য ডুমান তাকে ওই টাকার 20% ভাগও দিতে চায়। তিহুনের যেহেতু টাকার প্রয়োজন ছিল তাই সে আর আপত্তি করে না। তবে তার মনে তখন আসলে অন্য কিছু ঘুরছিল। সেই রাতে সে তার কাজিন কার্লোসের সাথে দেখা করে। কার্লোস গ্যাংস্টার পার্কের গ্রুপে কাজ করত। তিহুন তাকে ডুমানের ব্যাপারে জানায় আর বলে যে সে শুধু ওই 20% নয়, ডুমানের সব টাকা হাতানোর প্ল্যান করছে। সে এই কাজে কার্লোসের সাহায্য চায়, কিন্তু কার্লোস এতে রাজি হয় না, কারণ কাজটা খুবই রিস্কি ছিল। কিন্তু তিহুন কৌশলে তাকে পটিয়েই ফেলে, আর এরপর তারা ডুমানকে ফাঁসানোর প্ল্যানিং শুরু করে। এদিকে কিম পরদিন অফিসে গিয়ে তার এক সহকর্মীর কাছ থেকে জানতে পারে যে লকারের ওই টাকা ভর্তি ব্যাগটা নিতে কেউ আসেনি। সেটা শুনে সে মনে মনে বেশ খুশি হয়, কারণ সে এখন ওই ব্যাগটা নিয়ে যেতে পারবে। এরই মাঝে ম্যানেজার তাকে ডেকে পাঠায়। মূলত সেদিন কিমের অফিসে পৌঁছাতে কয়েক মিনিট দেরি হয়ে গিয়েছিল, তাই ম্যানেজার তাকে ওয়ার্নিং দেয় যে আরেকদিন এমন দেরি হলে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হবে। অবশ্যই এটা নতুন কিছু নয়। ম্যানেজার সুযোগ পেলেই কিমের সাথে দুর্ব্যবহার করত, কিন্তু কিম কখনোই রিয়্যাক্ট করত না, কারণ চাকরিটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তাই সে চুপচাপ নিজের কাজ করতে শুরু করে। এরই মাঝে হঠাৎ সে জানতে পারে তার ওয়াইফ শিয়নের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু অফিস টাইম শেষ না হওয়া পর্যন্ত কিমের পক্ষে সেখান থেকে বেরোনো সম্ভব ছিল না। তাই অফিস টাইম শেষ হওয়ার সাথে সাথেই সে সোজা চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে দেখে তার মেয়ে অলরেডি সেখানে পৌঁছে গিয়েছে। তখন জানা যায় শিয়ন তার শাশুড়িকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, কিন্তু সুঞ্জা মনে করে যে শিয়ন হয়তো তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। তাই সে নিজেই শিয়নকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফলে শিয়নের পা ভেঙে যায়। কিম তার মায়ের এসব কাজে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে বাড়ি গিয়ে সুঞ্জার সাথে ঝগড়া শুরু করে। কিন্তু সুঞ্জা তাকে পাত্তাই দেয় না, উল্টো তাকে বোঝায় যে সে শিয়নকে ফেলে দিয়ে নিজের জীবন বাঁচিয়েছে। কিম তখন রাগের মাথায় গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। একদিকে সংসারের অশান্তি, অন্যদিকে অভাব অনটন।
এসব নিয়ে ভাবতে ভাবতে অফিসে যাওয়ার সময় কখন পার হয়ে যায় সে টেরই পায়নি। তাই বাড়িতে থাকা অবস্থাতেই আগে ম্যানেজারকে ফোন করে তার সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যানেজার সেসব না শুনে তাকে জানিয়ে দেয় যে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, তাই সে যেন আর অফিসে না আসে। কিমের তখন নিজের উপরই রাগ হচ্ছিল, চাকরি ছাড়া সে কিভাবে চলবে বুঝতে পারছিল না। এমন সময় হঠাৎ ওই ব্যাগটার কথা মনে পড়ে তার, তাই সে তৎক্ষণাৎ অফিসে রওনা হয়। অন্যদিকে তিহুন তার কাজিন কার্লোস সহ পোর্টে গিয়ে বন্ধু ডুমানের জন্য অপেক্ষা করতে থাকে। তিহুন গাড়িতে বসেই অপেক্ষা করছিল আর কার্লোস অপেক্ষা করছিল পোর্টের গেটে। তাদের প্ল্যান ছিল ডুমানকে দেখা মাত্রই কার্লোস কোনোভাবে তাকে অজ্ঞান করে টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে যাবে, আর তিহুন ডুমানের সামনে এমন ভাব করবে যেন টাকাটা সত্যিই ছিনতাই হয়ে গিয়েছে। সেই প্ল্যান অনুযায়ী তারা অপেক্ষা করে যাচ্ছিল, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও ডুমানের কোনো খোঁজ নেই। সেটা দেখে তিহুন বেশ টেনশনে পড়ে যায়। এদিকে কার্লোস তো আগে থেকেই নার্ভাস ছিল, তাই সে তিহুনকে জানিয়ে দেয় যে সে এই কাজ করবে না। এটা বলেই সে বেরিয়ে যায়। এমন সময় হঠাৎ মিন নামের এক ডিটেকটিভ এসে তিহুনকে ডুমানের ছবি দেখিয়ে জানতে চায় যে সে ডুমানকে চেনে কিনা, কিন্তু তিহুন বিষয়টা অস্বীকার করে। তবুও মিন জোর করে তার গাড়িতে উঠে বসে আর তাকে নিয়ে যায় পাশের একটা নামিদামি রেস্টুরেন্টে। সেখানে খাওয়া দাওয়া করতে করতে মিন তিহুনকে জানায় যে সে ডুমানের স্কুলে খোঁজ নিয়ে জানতে পেরেছে তিহুন এবং ডুমান সেখানে একসাথে পড়াশোনা করত। তিহুন এবার বাধ্য হয়ে স্বীকার করে নেয় যে সে ডুমানকে চেনে। মিনের সন্দেহ ছিল যে তিহুন হয়তো ডুমানের জালিয়াতির সাথে জড়িত, কারণ ডুমানের যে তিহুনের সাথে দেখা করার কথা ছিল সেটা মিন আগে থেকেই জানতে পেরেছিল। তবে তিহুন সেটা অস্বীকার করে। সে নিজের ফোনটা মিনের দিকে এগিয়ে দিয়ে সেটা চেক করে দেখতে বলে যে সেখানে ডুমানের কোনো কল রেকর্ড আছে কিনা। মিন তখন ফোনটা চেক করে, কিন্তু তেমন কিছুই খুঁজে পায় না, কারণ তিহুন বুদ্ধি খাটিয়ে আগে থেকেই সব ডিলিট করে দিয়েছিল। এরই মাঝে হঠাৎ মিনের কাছে একটা কল আসায় সে সেখান থেকে উঠে চলে যায়, আর ওই খাবারের সব বিল বেচারা তিহুনকেই পে করতে হয়। না, ঠিকই তো আছে, পুলিশ আবার খাবারের বিল দেয় নাকি? যাই হোক, এদিকে কিম অফিসে গিয়ে দেখে স্টোররুমের দায়িত্বে নতুন একটা ছেলেকে রাখা হয়েছে। সে ছেলেটাকে জানায় যে সে আগে এই অফিসে চাকরি করত এবং তার কিছু ব্যক্তিগত জিনিস এখানেই রয়ে গেছে, সেগুলো নেওয়ার জন্য তার স্টোররুমের চাবিটা প্রয়োজন। তখন ছেলেটা তাকে চাবিটা দিয়ে দেয়। এরপর কিম সেই ব্যাগটা নিয়ে সেখান থেকে বেরোনোর সময় দেখতে পায় দুজন পুলিশ ওই নতুন ছেলেটাকে কিছু একটা জিজ্ঞাসা করছে। সেখানে কিমকে দেখে পুলিশ তাকেও একটা ছবি দেখিয়ে জানতে চায় যে কিম ওই লোকটাকে চেনে কিনা। ছবিটা মূলত মিনের ছিল। তো কিম যেহেতু মিনকে চিনত না, তাই সে জানিয়ে দেয় যে সে ওই লোকটাকে কখনোই দেখেনি। তখন জানা যায় মিন আসলে কোনো ডিটেকটিভ নয়, সেও ডুমানের টাকা হাতানোর জন্যই তাকে খুঁজে বেড়াচ্ছিল। তো পুলিশের সাথে কথা শেষ করে বেরোনোর সময় হঠাৎ কিম ম্যানেজারের সামনে পড়ে যায়। তাকে দেখে ম্যানেজার একটু অবাক হয়। তখন কিম তাকে জানায় যে তার কিছু বই এখানে ছিল, সেগুলোই সে নিতে এসেছে। ম্যানেজারের তখন চোখ যায় তার হাতের দামি ব্যাগটার দিকে। একজন ক্লিনারের কাছে এত দামি ব্যাগ থাকবে ব্যাপারটা তার হজম হচ্ছিল না। তাছাড়া কিম অফিসে বই বা কেন রাখতে যাবে, এসব ভেবে সে ওই ব্যাগটা চেক করতে চায়, কিন্তু কিম তাকে ব্যাগে হাত দিতে দেয় না। তখন ম্যানেজারের সন্দেহ আরও বেড়ে যায়, কিন্তু কিম তাকে অ্যাভয়েড করে সেখান থেকে বেরিয়ে যায়। সিন শিফট হয়ে এবার আমরা মিরান নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা প্রস্টিটিউশন ক্লাবে কাজ করে। একদিন সেই ক্লাবে জিন নামের একটা চাইনিজ ছেলে আসে। ক্লাবের কোনো মেয়েকেই তার ভালো লাগছিল না, কিন্তু যখন মিরানকে তার সামনে আনা হয় তখন জিনের এক নজরেই তাকে ভালো লেগে যায়। তো সেদিন ক্লাব থেকে ফেরার পর মিরানের হাজব্যান্ড জিহুন এসে হঠাৎ তাকে মারতে শুরু করে। আসলে মিরান বিজনেস করার জন্য একটা লোন নিয়েছিল, কিন্তু জিহুন বেশি ইন্টারেস্টের লোভে টাকাগুলো একটা স্কিমে ইনভেস্ট করে প্রতারণার শিকার হয়। তবে এর জন্য সে সবসময় মিরানকেই দোষারোপ করত এবং মারধর করত, কারণ মিরান লোনটা না নিলে তো এটা হতো না। তাই এখন সে ওই টাকা পরিশোধের জন্য মিরানকে দিয়েই জোর করে বাজে কাজ করাতো। তো এর বেশ কিছুদিন পর মিরান জিহুনের লাইফ ইন্স্যুরেন্সের কাগজপত্রগুলো মনোযোগ সহকারে পড়ছিল। সেখানে লেখা ছিল জিহুন যদি কোনো অ্যাক্সিডেন্ট অথবা অসুস্থতার কারণে মারা যায় তাহলে মিরান 5 লাখ টাকা পাবে। এমন সময় হঠাৎ জিন তাকে ফোন করে জানায় যে সে জিহুনকে মেরে ফেলেছে। এই কথা শুনে মিরান ভীষণ খুশি হয়, কিন্তু তার খুশিটা নিমিষেই উধাও হয়ে যায় যখন জিন বলে সে জিহুনের লাশটা সেখান থেকে সরিয়ে ফেলেছে। আসলে এটা তাদের দুজনেরই প্ল্যানিং ছিল। জিন মিরানকে ভালোবেসে ফেলেছিল, তাই সে প্রতিদিনই মিরানের সাথে সময় কাটাতে ক্লাবে আসতো। একদিন সে মিরানকে জিজ্ঞেস করে যে তাকে কেন এই পেশায় আসতে হলো। তখন মিরান তাকে জিহুনের ব্যাপারে সব জানায়। জিন মিরানের পিঠে আঘাতের চিহ্ন দেখতে পায়, তাই সে মিরানকে বলে তার জিহুনকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু মিরানের পক্ষে সেটা সম্ভব ছিল না। সে জানতো যে ডিভোর্স দেওয়ার পরেও জিহুন তাকে শান্তিতে থাকতে দেবে না। তখন জিন তাকে জিহুনের হাত থেকে মুক্তি পাওয়ার একটা আইডিয়া দেয়। মিরানের কাছে আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সেও আর আপত্তি করে না। তাদের প্ল্যান ছিল জিন জিহুনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে, আর সবার সামনে এটা প্রমাণ করবে যে সেটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল। এতে মিরান খুব সহজেই ইন্স্যুরেন্সের টাকাগুলো পেয়ে যাবে, আর সেটা নিয়ে সে জিনের সাথে শান্তিতে জীবন কাটাবে।
কিন্তু এখন যেহেতু জিন ওই লাশটা সরিয়ে ফেলেছে, তাই সেটা অ্যাক্সিডেন্ট হিসেবে চালানো সম্ভব না। অবশ্য লাশ খুঁজে পাওয়া না গেলেও সে ইন্স্যুরেন্সের টাকাটা পাবে, তবে এর জন্য তাকে 5 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু মিরান তো এতদিন অপেক্ষা করতে চাচ্ছিল না। এসব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ জিহুন তার সামনে চলে আসে। তার মানে জিন জিহুনকে নয়, বরং ভুলে অন্য কাউকে মেরে ফেলেছে। তাই তাকে দেখে মিরান ভূত দেখার মতো চমকে উঠে, কিন্তু জিহুনকে সেটা বুঝতে দেয় না। এরপর জিহুন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলে হঠাৎ জিন নাচতে নাচতে সেখানে চলে আসে। কারণ এখন তো তার এবং মিরানের মাঝে আর কোনো বাধা নেই। মিরান তখন কোনো মতে তাকে সামলে বাইরে নিয়ে যায়, আর তাকে জানায় যে সে জিহুনকে নয় বরং অন্য কাউকে মেরে ফেলেছে। সেটা শুনে জিনের মাথায় যেন বাজ পড়ে। সে বুঝে উঠতে পারছিল না এখন কি করবে। তাই মিরান তাকে আবারও চায়না ফিরে যেতে বলে, কিন্তু জিনের পক্ষে সেটা সম্ভব ছিল না, কারণ সেখানে একটা ঝামেলা করে সে কোরিয়াতে পালিয়ে এসেছিল। তখন মিরান তাকে বোঝায় যে যত যাই হোক, চায়নাতে তো সে কোনো মার্ডার করেনি, তাই সেখানে ফিরে গেলে বড় কোনো সমস্যা হবে না। তখন জিন চায়না ফিরতে রাজি হয় ঠিকই, কিন্তু মিরানকে শর্ত দেয় যে তাকেও জিনের সাথে যেতে হবে। তবে মিরান এতে রাজি হয় না। সে জিনকে বোঝায় তারা একসাথে চলে গেলে সবাই তাদেরকে সন্দেহ করবে, তাই আগে জিনের চলে যাওয়া উচিত। এরপর সে সুযোগ বুঝে জিনের কাছে চলে আসবে। জিন তখন তার কথা মেনে নিয়ে বাড়ি ফিরে আসে। এরই মাঝে গ্যাংস্টার পার্ক লোক পাঠিয়ে তিহুনকে ধরে নিয়ে আসে। সেখানে গিয়ে তিহুন জানতে পারে পার্ক কার্লোসের পেট থেকে ডুমান আর তার টাকার ব্যাপারে সব তথ্য বের করে ফেলেছে। কিন্তু সবকিছু জানার পরেও তিহুন বিষয়টা অস্বীকার করে। পার্ক তখন খেপে গিয়ে তার অ্যাসিস্ট্যান্ট ক্যাটফিশকে কার্লোসের হাতটা কেটে ফেলতে বলে। ক্যাটফিশ তার হাতটা কাটতে গেলে তিহুন ভয়ে সবকিছু স্বীকার করে নেয়। তখন পার্ক তাকে ডুমানের কাছ থেকে টাকাগুলো এনে দিতে বলে, কিন্তু তিহুনরা তো ডুমানের কোনো খোঁজই পাচ্ছে না, টাকা আনবে কিভাবে? তবে সেটা নিয়ে পার্কের কোনো মাথা ব্যথা ছিল না। সে তিহুনকে হুমকি দেয় যে টাকা না পেলে সে তাদের 2 ভাইকেই মেরে ফেলবে। তিহুন তখন ভীষণ টেনশনে পড়ে যায়। সে কার্লোসের কাছে আবারও সাহায্য চায়, কারণ মিন অলরেডি তাকে সন্দেহ করতে শুরু করেছে, তাই সে একা কিছুই করতে পারবে না। কিন্তু কার্লোস কোনো মতেই রাজি হয় না। তখন তিহুন তাকে জানায় তার কাছে একটা লাকি চার্ম আছে, তাই তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তার কথা শুনে কার্লোস বেশ অবাক হয়। তখন তিহুন তাকে একটা গল্প শোনায়। একদিন সে তার এক বন্ধুর সাথে লং ড্রাইভে বেরিয়েছিল। রাস্তায় হঠাৎ তার বন্ধু লাকি স্ট্রাইক ব্র্যান্ডের সিগারেট আনার জন্য তিহুনকে একটা দোকানে পাঠায়। তিহুন কখনো সিগারেট খেত না, তবুও বন্ধুর জন্য তাকে দোকানে যেতে হয়। সিগারেট কিনে বেরোলেই সে দেখতে পায় একটা ট্রাক এসে তাদের গাড়িটা ভেঙে চুরমার করে দিয়েছে। তার বন্ধুও ওই অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন তিহুন মনে মনে ভাবে যদি সে সিগারেট আনতে দোকানে না যেত, তাহলে তাকেও তার বন্ধুর মতো প্রাণ হারাতে হতো। ওই সিগারেটটাই তার প্রাণ বাঁচিয়েছে। তখন থেকে সে লাকি স্ট্রাইক সিগারেটকে নিজের জন্য লাকি মনে করে খেতে শুরু করে। এই সিগারেটের কথাটা সবাই মাথায় রাখবেন, কারণ সামনে এটা নিয়ে আরও কাহিনী আছে। তো এই গল্প শুনিয়ে সে আবারও কার্লোসকে পটিয়ে ফেলে, আর তারা ডুমানকে খোঁজার উপায় ভাবতে শুরু করে। এর জন্য তারা মিনকে ফলো করার সিদ্ধান্ত নেয়, কারণ মিন যেহেতু ডুমানকে খুঁজে বেড়াচ্ছে, তাই তাকে ফলো করলেই কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। এরপর থেকে কার্লোস দিনরাত মিনকে ফলো করতে শুরু করে আর তিহুনকে আপডেট দিতে থাকে। এদিকে মিরানের ক্লাবে একটা ঝামেলা বাঁধে। একজন কাস্টমার তার সাথে সময় কাটাতে চাচ্ছিল, কিন্তু মিরান তার সাথে যেতে রাজি হচ্ছিল না, কারণ আগের দিন জিহুনের মার খেয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। কিন্তু কাস্টমার কোনো মতেই তাকে ছাড়তে রাজি হচ্ছিল না। এমন সময় সেখানে মিরানের বস এসে লোকটাকে মেরে অজ্ঞান করে ফেলে, আর মিরানকে তার অফিসে নিয়ে যায়। তাকে দেখেই তার বস বুঝে গিয়েছিল জিহুন তাকে মারধর করেছে, তাই সে মিরানকে বলে যে তার যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে সে তার বসকে নির্দ্বিধায় জানাতে পারে। সেটা শুনে মিরান একটু স্বস্তি পায়। এরপর ক্লাব থেকে বেরিয়ে সে জিনের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে জিন ভয়ে জোরোসোরো হয়ে পড়ে আছে। একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলাটা সে মেনে নিতে পারছিল না। তখন মিরান তাকে বোঝায় যা হওয়ার সেটা তো হয়েই গিয়েছে, এখন এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। কিন্তু জিন সেটা মানতে চায় না। সে পুলিশের কাছে যেতে চাচ্ছিল। সেটা শুনে মিরান খুব ভয় পেয়ে যায়, কারণ এই কেসে তো সে নিজেও জড়িত। তখন জিন তাকে আশ্বস্ত করে যে সে মিরানের ব্যাপারে পুলিশকে কিছুই জানাবে না। কিন্তু এরপরও মিরান রিস্ক নিতে চাচ্ছিল না, বরং সে জিনের অনুশোচনা দূর করার একটা আইডিয়া বের করে। তারা দুজন সব নিয়মকানুন মেনে ওই ডেড বডিটার সৎকার করে। তখন জিন একটু শান্ত হয়। সেটা দেখে মিরানও স্বস্তি পায়, কিন্তু পরক্ষণেই জিন আবারও খেপে যায়। সে ওই রাতের অন্ধকারেই থানার দিকে হাঁটতে শুরু করে। মিরান তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তাই এক পর্যায়ে সে বাধ্য হয়ে জিনকেই গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। তবে কাজটা করার পর তার ভীষণ অনুশোচনা হচ্ছিল। সে অনেক ঘাবড়েও গিয়েছিল। এমন সময় তার কাছে তার হোটেলের বসের ফোন আসে। মিরান তখন তাকে সবকিছু খুলে বলে। সেসব শুনে বস তৎক্ষণাৎ সেখানে গিয়ে তাকে বলে সে সবকিছু সামলে নেবে। এরপর সে তার পরিচিত লোকদের মাধ্যমে সব প্রমাণাদি নষ্ট করে ফেলে, আর মিরানকে নিয়ে যায় একটা স্পাতে। সেখানে তার বস তাকে একটা হাঙরের গল্প শোনায়। সে বলে যে হাঙরের পেটে একসাথে 50টারও বেশি বাচ্চা হয়।
কিন্তু পেটের ভেতরেই বাচ্চাগুলো একটা আরেকটাকে খেতে শুরু করে, আর শেষমেশ যে বেঁচে যায় সেই হাঙ্গরের আসল সন্তান রূপে ভূমিষ্ঠ হয়। গল্পটার মাধ্যমে সে এটা বোঝাতে চাচ্ছিল যে বাঁচতে হলে লড়াই করতে জানতে হবে। নিজের জীবন রক্ষার স্বার্থে যদি অন্য কাউকে মেরেও ফেলতে হয় তাতেও কোনো ভুল নেই। এমন সময় মিরান লক্ষ্য করে তার বসের পায়ে একটা হাঙরের ট্যাটু আঁকা। সে অদ্ভুতভাবে ট্যাটুটার দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে তার বস জানতে চায় যে সেও এমন একটা ট্যাটু করতে চায় কিনা। মিরান রাজি হলে সে মিরানের গায়ে ট্যাটু আঁকতে শুরু করে, আর সেই সাথে মিরানকে জিহুনের হাত থেকে মুক্তি দেওয়ার প্ল্যানিং করতে থাকে। সে মিরানকে জিহুনের খাবারে স্লো পয়জন মিশিয়ে দিতে বলে। এতে সে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করবে এবং একটা সময় সে ন্যাচারালি মারা যাবে। মজার ব্যাপার হলো মারা যাওয়ার পর তার শরীরে ওই পয়জনের কোনো চিহ্নই থাকবে না, তাই কেউ বুঝতেও পারবে না মৃত্যুর আসল কারণ কি ছিল। এরপর পুলিশ তদন্তে আসলে মিরান তাদের সামনে এমন অভিনয় করবে যেন সে জিহুনকে অনেক ভালোবাসতো এবং তার মৃত্যুতে সে একেবারে ভেঙে পড়েছে। তো সেই প্ল্যান অনুযায়ী মিরান সবকিছু করে আর ইন্স্যুরেন্সের টাকাগুলো দ্রুত পেয়ে যায়। এরপর সে তার বসের কথা মতো একটা নতুন শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। মিরান তখন খুব খুশি ছিল। সে তার বসকে গিফট করার জন্য ওই টাকা থেকে বেশ কিছু টাকাও নিয়ে যায়, কিন্তু তার বস তাকে জানায় যে সে টাকার জন্য কোনো কিছু করেনি, সে মিরানকে ভালোবেসে সাহায্য করেছে। এরপর তারা মিরানের ফ্রিডম সেলিব্রেট করার জন্য শ্যাম্পেইন খায়, কিন্তু সেটা খাওয়ার সাথে সাথেই মিরান হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরলে সে নিজেকে একটা নির্জন গোডাউনে একটা টেবিলের উপর বাধা দেখতে পায়। তার পাশেই তার বস তাকে খুন করার প্রস্তুতি নিচ্ছিল। আসলে সে মিরানের শ্যাম্পেইনে ড্রাগ মিশিয়ে তাকে অজ্ঞান করে। তার প্ল্যান ছিল মিরানকে খুন করে তার সব টাকা নিয়ে নেওয়া। এই কারণেই সে মিরানকে এত হেল্প করেছে। তো মিরান এখানে তার বসের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তার একটুও দয়া হয় না। সে নির্মমভাবে মিরানের বডিটা কেটে টুকরো টুকরো করে ফেলে আর ওই টাকাগুলো নিয়ে বেরিয়ে যায়। এদিকে কার্লোস দিনরাত মিনকে ফলো করেও ডুমানের কোনো হদিস পায় না। সেটা জেনে তিহুন হতাশ হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরেই সে চমকে ওঠে। সে দেখতে পায় মিরানের বস তার কিচেনে রান্না করছে। তখন জানা যায় মিরানের বসই আসলে তিহুনের গার্লফ্রেন্ড ইউনহি। এতদিন পর তাকে দেখে তিহুন খুব অবাক হয়, তার উপর আবার নিজ হাতে রান্নাও করছে। এসব আলগা ভালোবাসা দেখে সে বিরক্ত হয়ে ইউনহিকে জিজ্ঞেস করে যে সে আবার কেন ফিরে এসেছে। তখন ইউনহি অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চায় এবং তাকে জানায় যে সে নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে। সেটা শুনে তিহুন ইমোশনাল হয়ে যায়। এরপর তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। কিছুটা সময় একসাথে কাটানোর পর ইউনহি তাকে জানায় যে সে কিছুদিনের জন্য জাপানে তার আন্টির বাড়িতে বেড়াতে যাবে, কিন্তু তার পাসপোর্টে কিছু একটা সমস্যা হয়েছে, যে কারণে সে তার এক বান্ধবীর পাসপোর্ট ধার নিয়েছে। সে চাচ্ছিল তিহুন তার পাসপোর্টটা অ্যাপ্রুভ করে দিক। তখন তিহুন পাসপোর্টটা নিয়ে দেখে সেখানে মিরানের নাম লেখা। যদিও সে মিরানকে চিনত না, তবে সে এটা বুঝে যায় যে ইউনি মিরানের পরিচয়ে জাপানে পালাতে চাচ্ছে, আর এই স্বার্থ উদ্ধারের জন্যই সে ফিরে এসেছে। তখন ইউনি তাকে বোঝায় যে তার ধারণা ভুল, সে তিহুনকে ভালোবাসে বলেই ফিরে এসেছে, কিন্তু তিহুন তার কথা বিশ্বাস করে না। এমন সময় হঠাৎ তাদের ডোরবেল বেজে উঠলে তিহুন গিয়ে দরজা খুলে দেখে মিন তার সাথে দেখা করতে এসেছে। আগের দিন যেহেতু সে ডিনারের বিল দিতে পারেনি, তাই সেদিন সে তিহুনের জন্য খাবার কিনে নিয়ে গিয়েছিল, তবে তিহুন তাকে ভিতরে ঢুকতে দিতে চায় না। মিনের মনে তখন কিছুটা সন্দেহ জাগে। সে ওয়াশরুমে যাওয়ার অজুহাতে জোর করে রুমে ঢুকে পড়ে। সেখানে ইউনিকে দেখে তার মনে লোভ জাগে। আসলে লোকটার চরিত্র মোটেই ভালো ছিল না। মেয়ে দেখলেই তার মনের ভেতর লাড্ডু ফুটতে শুরু করত, তাই সে জোর করে তিহুনদের সাথে বসে আড্ডা দিতে শুরু করে। এরই মাঝে মিনের কাছে একটা ফোন আসে। সেখান থেকে সে জানতে পারে ডুমান পুলিশের হাতে ধরা পড়েছে। সেটা শুনে তিহুন একটু টেনশনে পড়ে যায়, কারণ ডুমানের টাকাগুলোই তার একমাত্র ভরসা ছিল। এরপর মিন আরও জানায় যে পুলিশ রিসেন্টলি নদীতে একটা লাশ খুঁজে পেয়েছে। মিন ভেবেছিল সেটা হয়তো ডুমানের লাশ হবে, তাই সে চেক করতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে সেটা একটা মেয়ের লাশ। তার বডিটাকে টুকরো টুকরো করে কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, আর মেয়েটার পায়ে একটা হাঙরের ট্যাটুও ছিল। সে তিহুনদের সেই ট্যাটুটার ছবিও দেখায়। সেটা দেখে তিহুন ভীষণ ঘাবড়ে যায়, কারণ সেটা হুবহু ইউনির ট্যাটুর মতোই ছিল। সে বুঝে যায় ওই মেয়েটার মার্ডারের পেছনে নিশ্চয়ই ইউনির হাত আছে, তবে ব্যাপারটা সে মিনকে বুঝতে দেয় না। এমন সময় তিহুনের কাছে কার্লোসের ফোন আসে। সে বারবার ফোন করে যাচ্ছিল আর তিহুন বারবার ফোনটা কেটে দিচ্ছিল। সেটা দেখে মিন তাকে ফোনটা রিসিভ করতে বললে তিহুন জানায় সেটা ইম্পর্টেন্ট কিছু না। এরই মাঝে তাদের বিয়ার শেষ হয়ে গেলে তিহুন বিয়ার আনার জন্য দৌড়ে দোকানে চলে যায়, আর সেই সুযোগে সে কার্লোসকে ফোন করে। তখন কার্লোস তাকে নদীতে পাওয়া লাশটার ব্যাপারে জানায়। সে ভেবেছিল সেটা হয়তো ইউনহির লাশ। তখন তিহুন তাকে জানায় যে ওটা ইউনির লাশ নয়, ইউনি আর মিন এখন তার বাড়িতেই বসে আছে। এই কথা শুনে কার্লোস ভীষণ অবাক হয়। তখন তিহুন তাকে বলে যে ইউনি যেহেতু দেশ ছেড়ে পালাতে চাচ্ছে, তার মানে তার কাছে নিশ্চয়ই অনেক টাকা আছে, তাই যদি তারা টাকাগুলো হাতিয়ে নিতে পারে তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা শুনে কার্লোস তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়।
তো এরপর তিহুন বাড়ি ফিরে এসে যা দেখে সেটা তার চিন্তার বাইরে ছিল। সে দেখে যে ইউনি মিনকেও মেরে তার লাশটা টেনে ওয়াশরুমে নেওয়ার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। তখন ইউনি তাকে জানায় যে মিন তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল, তবে নিজের সম্মান নিয়ে তার কোনো চিন্তা ছিল না। তার চিন্তা হচ্ছিল যে মিন তার ট্যাটুটা না দেখে ফেলে, কারণ সেটা দেখে ফেললেই তো সে ধরা পড়ে যাবে। তাই ইউনি বাধ্য হয়ে মিনকে মেরে ফেলেছে। এরপর সে লাশটা টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গিয়ে কাটতে শুরু করে, আর তিহুনকে জোর করে পাঠিয়ে দেয় ফ্লোরে পড়ে থাকা রক্তগুলো পরিষ্কার করার জন্য। তিহুনকেও বাধ্য হয়ে তার কথা মানতে হয়, কারণ বাড়িটা যেহেতু তার, তাই সবার আগে তো সেই ঝামেলায় পড়বে। তবে কিছুক্ষণ পর ইউনি ওয়াশরুম থেকে বেরোলেই তিহুন তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তার গাড়ির চাবিটা নিয়ে গ্যারেজে চলে যায়। সেখানে গিয়ে সে গাড়ির পেছনের বনেট খুললেই একটা টাকা ভর্তি ব্যাগ দেখতে পায়, আর সাথে সাথেই ব্যাগ সহ গাড়িটা নিয়ে পালিয়ে যায়। এরই মাঝে গ্যাংস্টার পার্ক কার্লোসকে নিয়ে পৌঁছে যায় তিহুনের বাড়িতে। আসলে কার্লোস যখন ফোনে তিহুনের সাথে কথা বলছিল, তখন পিছন থেকে পার্ক সেসব শুনে ফেলে আর পৌঁছে যায় ইউনিকে ধরার জন্য, কারণ ইউনিকে ধরলেই তো সে তিহুনকে দেওয়া লোনের টাকাগুলো পেয়ে যাবে। তো ইউনির জ্ঞান ফেরার পর সে পার্ককে সামনে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। পার্ক তাকে কিছু জিজ্ঞেস করার আগেই সে বলে দেয় সে পার্কের সব টাকা এখনই পরিশোধ করে দেবে। তাই পার্ক তাকে টাকাগুলো দেখাতে বলে। তখন ইউনি কোনো মতে উঠে তার গাড়ির চাবিটা খুঁজতে গিয়ে দেখে চাবিটা সেখানে নেই। সে বুঝে যায় তিহুন নিশ্চয়ই তার টাকা নিয়ে পালিয়েছে। তখন সে পার্কের সামনেই তিহুনকে ফোন করে তার টাকার ব্যাপারে জানতে চায়। তিহুন যেহেতু পার্কের ব্যাপারে জানতো না, তাই সে স্বীকার করে নেয় যে টাকাগুলো নিয়ে সে দেশ ছেড়ে পালাচ্ছে। এই কথা শুনে পার্ক তার লোকদের পোর্টে পাঠিয়ে দেয় তিহুনকে ধরার জন্য। এদিকে তিহুন যে জাহাজে করে যেতে চাচ্ছিল সেটা 30 মিনিট ডিলে হয়, তাই সে ব্যাগটা নিয়ে পাশের মাসাজ পার্লারের লকারে রেখে দেয়। মূলত এটাই সেই ব্যাগ যেটা গল্পের শুরুতে কিম পেয়েছিল। অর্থাৎ এতক্ষণ আমরা যা কিছু দেখেছি তার সবটাই ফ্ল্যাশব্যাক ছিল। তো পার্লারে তখন কিম ছাড়া আর কেউ ছিল না, তাই সে কিমকে তার জন্য 1 প্যাকেট সিগারেট এনে দিতে বলে। কিন্তু কিম তাকে জানায় যে সে অফিস পেলে বেরোতে পারবে না। তাই তিহুন তখন নিজেই সিগারেট আনতে বেরিয়ে পড়ে। সিগারেট কেনার সময় হঠাৎ সে লক্ষ্য করে একটু দূরে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। তিহুনের মনে তখন সন্দেহ জাগে। সে পাশের একটা গলির ভেতর দিয়ে হাঁটতে শুরু করে। এমন সময় পার্কের অ্যাসিস্ট্যান্ট ক্যাটফিশ তার সামনে এসে তাকে অ্যাটাক করার জন্য তাড়া করে। তিহুন তখন সেখান থেকে পালাতে গেলে আরো কয়েকজন এসে তাকে ঘিরে ধরে। তবে তাদের হাত থেকে বাঁচতে গিয়ে সে দুর্ভাগ্যবশত একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর তার সেই লাকি সিগারেটের প্যাকেটটা রাস্তায় পড়ে থাকে। যেই সিগারেটের কারণে একদিন তার প্রাণ বেঁচেছিল, আজ সেটার কারণেই তাকে জীবন দিতে হলো। কি অদ্ভুত, তাই না? তবে এই অ্যাক্সিডেন্টে সব থেকে বেশি কষ্ট পায় পার্ক, কারণ তিহুনের কাছ থেকে টাকার ব্যাপারে জানার আগেই সে মারা গেল। তাই সে হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। আর এরপরেই মূলত কিমের সেই চাকরি হারানোর ঘটনাটা ঘটে এবং সেই টাকা ভর্তি ব্যাগটা তার বাড়িতে নিয়ে যায়। পরদিন সে তার ওয়াইফ শিওনকে তার চাকরিটা ছেড়ে দিতে বলে আর তাকে নিয়ে একটা বিজনেস শুরু করতে চায়। তখন শিওন একটু বিরক্ত হয়ে বলে, ব্যবসা করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, সেটা কোথা থেকে আসবে তাহলে? তখন কিম তাকে জানায় যে সে টাকা ম্যানেজ করতে পারবে, কিন্তু শিওন তার কথায় পাত্তা না দিয়ে কাজে চলে যায়। এরপর কিমের কাছে তার ম্যানেজারের ফোন আসে। ম্যানেজার তাকে তার বকেয়া বেতনটা নেওয়ার জন্য দেখা করতে বলে। তবে সে কিমকে অফিসে নয় বরং একটা ক্যাফেতে দেখা করতে বলে। কিম তখন তার কথায় রাজি হয় না, কিন্তু ম্যানেজারের জোরাজুরিতে তাকে বাধ্য হয়ে সেখানে যেতে হয়। সেখানে গিয়ে তার সাথে পার্ক আর ইউনিট দেখা হয়, যারা পুলিশ সেজে সেখানে গিয়েছিল। তো পার্ক সরাসরি তার কাছে ওই ব্যাগটার ব্যাপারে জানতে চায়, তবে কিম কিছুই স্বীকার করে না। সে জানায় যে তার কাছেও ওই একই রকম ব্যাগ আছে, তার ওয়াইফ সেটা তাকে বার্থডেতে গিফট করেছিল। সেটা শুনে পার্ক চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। এরপর যখন কিম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখন তারা লুকিয়ে লুকিয়ে কিমকে ফলো করতে শুরু করে। তারা কিমের বাড়িতে গিয়ে দেখে সে ওই টাকাগুলো লুকানোর চেষ্টা করছে। কিম তখন তাদেরকে দেখে ভয় পেয়ে যায় আর তাদের কাছে ক্ষমা চেয়ে টাকাগুলো ফেরত দিয়ে দেয়। ইউনি টাকাগুলো গুনতে গিয়ে দেখে সেখানে একটা বান্ডিল কম আছে। তখন কিম জানায় সে ওই টাকাটা তার মেয়ের টিউশন ফি হিসেবে খরচ করে ফেলেছে। তবে সে ইউনিকে ওয়াদা করে যে টাকাটা সে ধীরে ধীরে পরিশোধ করে দেবে। কিম যেহেতু বেশি টাকা নেয়নি, তাই তারাও আর ঝামেলা না করে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। এমন সময় কিমের মা সুঞ্জা এসে তাদের পথ আটকায়। সে ভেবেছিল পার্কদেরকে হয়তো শিয়ন পাঠিয়েছে তাদেরকে বিরক্ত করার জন্য। কিম তাকে বোঝানোর চেষ্টা করে পার্কটা পুলিশ, তাই একটা জরুরি কাজে এসেছে। কিন্তু সুঞ্জা এটা বিশ্বাস করে না। সে পার্কের হাতে ট্যাটু দেখে বলে, কোরিয়ার পুলিশরা আবার কবে থেকে হাতে ট্যাটু করা শুরু করলো? আসলে কোরিয়ার সরকারি চাকরিজীবীদের বডিতে ট্যাটু করা নিষেধ ছিল, আর যদি কেউ ট্যাটু করেও থাকে তাহলে ডিউটি টাইমে সেটা ঢেকে রাখতে হতো। যে কারণে সুঞ্জা বুঝে যায় ওই লোকগুলো কোনো পুলিশ নয়। তখন সে ইউনির চুলের মুঠি ধরে তাকে মারতে শুরু করে। এসব দেখে পার্ক বিরক্ত হয়ে সুঞ্জা এবং কিমের মাথায় আঘাত করে তাদের অজ্ঞান করে ফেলে। ঠিক সেই সময় ইউনি গিয়ে পার্কের উপর চাকু দিয়ে অ্যাটাক করে। যেই টাকার জন্য তাকে এত ঝামেলা পোহাতে হয়েছে, সেই টাকা পার্ক তার কাছ থেকে ছিনিয়ে নেবে এটা সে মানতেই পারবে না।
তাই সে ফাইনালি পার্ককে খুন করে টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর যাওয়ার সময় বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায় যাতে কারোই বেঁচে যাওয়ার কোনো চান্স না থাকে। ঘটনাক্রমে পার্কের অ্যাসিস্ট্যান্ট ক্যাটফিশ তখন বাইরে দাঁড়িয়েছিল। সে বাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে দ্রুত ভিতরে চলে যায়। সেখানে গিয়ে দেখে তার বসকে ইউনি মেরে ফেলেছে, তাই সে ইউনিকে খোঁজার জন্য বেরিয়ে যায়। ততক্ষণে কিমের জ্ঞান ফিরে আসে। তখন সে বাড়িতে আগুন জ্বলতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সৌভাগ্যবশত বড় কোনো ক্ষতি হওয়ার আগেই সে কোনো মতে তার মাকে ঘাড়ে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ির ওই অবস্থা দেখে কিম ভীষণ ভেঙে পড়েছিল। তখন ছুঞ্জা গিয়ে তাকে বোঝায় যে যেটা চলে গিয়েছে সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, তারা মেহনত করে আবারও তাদের সবকিছু ফিরে পাবে। এটা শুনে কিমের মনে বেশ কনফিডেন্স ফিরে আসে। এদিকে ইউনি চলে যায় পোর্টে। তার জাহাজটা কিছুটা ডিলে থাকার কারণে সেও ওই ব্যাগটা একটা লকারে রেখে ওয়াশরুমে চলে যায়। এমন সময় ক্যাটফিশও সেখানে পৌঁছে যায়। তাকে দেখে ইউনি ভয়ে সব টাকা তাকে দিয়ে দিতে চায়, কিন্তু ক্যাটফিশের টাকার প্রতি কোনো লোভ ছিল না। সে তো তার বসের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়েছিল, তাই সে ওই ওয়াশরুমের ভেতরেই নির্মমভাবে ইউনিকে খুন করে ফেলে সেখান থেকে বেরিয়ে আসে। মানে মিরান এবং তিহুনকে ধোঁকা দেওয়ায় ইউনিরও ঠিক একই পরিণতি হলো। তো কিছুক্ষণের মধ্যেই ইউনির মৃত্যুর খবরটা পুরো এরিয়ায় জানাজানি হয়ে যায়। তখন পোর্টের সিকিউরিটি গার্ডেরা সিসিটিভি ফুটেজ চেক করে ক্যাটফিশকে দেখতে পায় এবং তৎক্ষণাৎ তাকে অ্যারেস্ট করে। এরপর শিওন ওয়াশরুম পরিষ্কার করতে গিয়ে ইউনির লকারের সেই চাবিটা খুঁজে পায়। সে কৌতূহলবশত লকারটা খুললে ওই টাকা ভর্তি ব্যাগটা পেয়ে যায়, আর সেটা সবার থেকে আড়াল করে নিয়ে বাড়ি ফিরতে শুরু করে। মানে ঘুরে ফিরেই টাকাটা কিমের কাছেই গেল, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে টাকার লোভে অন্ধ হয়ে মানুষ সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য যাচাই করতেই ভুলে যায়। আর এই ঘটনাটাই মূলত আজকের গল্পের ক্যারেক্টারগুলোর সাথে ঘটেছে। তবে আমার মতামত হচ্ছে, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক কখনোই ভুল পথে সমাধান করতে যাবেন না, কারণ একটি ভুল আরো অনেকগুলো ভুলের জন্ম দেয়। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।